আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে। আমি ডক্টর মামুন আলা, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি। গত কয়েকদিন আগে প্রকাশিত আওয়ামী লীগবিহীন বাংলাদেশ বাস্তবতা না অলীক স্বপ্ন শিরোনামের ভিডিওতে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। এজন্য অসংখ্য ধন্যবাদ। শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সমর্থক বা কর্মী ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। আমি একজন শিক্ষক ও সামাজিক বিজ্ঞানের গবেষক হিসেবে এই চ্যানেলে ইতিহাস ও জনমতের নিরপেক্ষ এবং নিঃস্বার্থ বিশ্লেষণ উপস্থাপন করি। আমার নির্মোহ বিশ্লেষণ কখনো কারো পক্ষে যেতে পারে, আবার কারো বিপক্ষেও যেতে পারে, কিন্তু সেটি কেবল গবেষণার ফলাফল। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় মাতৃভূমির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কেন অপরিহার্য? বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে জন্ম নেয়। জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে একজন কমিশন প্রাপ্ত অফিসার ছিলেন এবং পরে 1971 সালের মুক্তিযুদ্ধে অন্যতম প্রধান সেক্টর কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন, যা বাংলাদেশের জীবিতদের জন্য সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি 11 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন এবং চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ বিস্তীর্ণ এলাকায় গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। তার নেতৃত্বাধীন বাহিনীকে বলা হতো জেড ফোর্স। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাংলাদেশের নিরীহ মানুষের উপর নৃশংস আক্রমণ চালায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। সেই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি হয়ে ওঠে। 1971 সালের 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এই ঘোষণা মুক্তিযুদ্ধের প্রথম দিকের দিনগুলোতে সাধারণ মানুষের কাছে সাহস জুগিয়েছিল এবং সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করেছিল। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ও বুঝতে পারে যে বাংলাদেশের পক্ষ থেকে সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে একটি প্রতিরোধ আন্দোলন শুরু হয়েছে। 1978 সালে বিএনপির উৎপত্তির পেছনে ছিল এক ঐতিহাসিক প্রয়োজন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। একদিকে রাষ্ট্রীয় একদলীয় ব্যবস্থা বাকশাল ভেঙে পড়ে, অন্যদিকে জনগণের মধ্যে বহুদলীয় গণতন্ত্র ও রাজনৈতিক অংশগ্রহণের তীব্র আকাঙ্ক্ষা পুনরায় তৈরি হয়। এটি ছিল সেই আকাঙ্ক্ষা যা পূরণের জন্যই আপামর জনগণ স্বাধীনতার পূর্বে বঙ্গবন্ধুকে তাদের মহান নেতার আসনে বসিয়েছিলেন। এই শূন্যতা পূরণ করার জন্য এবং জনগণকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্য বিএনপির জন্ম ছিল অপরিহার্য। বলা যায় বিএনপির আবির্ভাব তাই শুধু একটি দল গঠনের ঘটনা নয়, বরং এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক বহুত্ববাদ পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মোড়। বিএনপি জাতীয়তাবাদী ধারাকে সাংগঠনিক রূপ দেয় এবং জনগণের মধ্যে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলে। 1990 সালের এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ ও বিএনপির যৌথ নেতৃত্ব যেমন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে, তেমনি 1991 সালের নির্বাচনে সংসদীয় গণতন্ত্র ফেরানোর কৃতিত্বও বিএনপির সাথে
অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বহুলাংশে এই নির্বাচনকে নিখুঁত বলে উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বহুদলীয় গণতন্ত্র কেবল তখনই কার্যকর হয় যখন শাসক দল ও বিরোধী দল উভয়ের সক্রিয় ভূমিকা থাকে। দুঃখজনক হলেও সত্য, শান্তিপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বদলে আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন ধরে একে অপরকে ধ্বংস করার জন্য এমন সব কৌশল নিয়েছে যা দুটো দলেরই মারাত্মক ক্ষতি করেছে। এক পক্ষ যখন ক্ষমতায় থাকে, অন্য পক্ষকে দুর্বল করার জন্য নিষ্ঠুর দমননীতি, মামলা মোকদ্দমা, গণগ্রেফতার ও তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে। আবার বিরোধী পক্ষ প্রায় সহিংস আন্দোলন, অবরোধ, হরতাল ও ভাঙচুরের পথ বেছে নেয়। তারা ভুলে যায় প্রতিপক্ষকে অপ্রাসঙ্গিক করার চেষ্টার ফল কেবল বিরোধী শক্তির ক্ষয় নয়, এটি বহুদলীয় গণতন্ত্রের ভারসাম্য ভেঙে দেয়, জনগণের প্রতি জবাবদিহিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং ক্ষমতার অপব্যবহারকে স্বাভাবিক করে তোলে। সামাজিক বিভাজন তীব্র হয় এবং উদ্বেগজনকভাবে রাজনৈতিক প্রতিহিংসা, উগ্রবাদ ও চরমপন্থার ঝুঁকিও বেড়ে যায়। আন্তর্জাতিকভাবে দেশের নৈতিক অবস্থানও অবমাননার মুখে পড়ে। বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের স্বপ্নের সোনার বাংলায় রাজনীতি বহুদিন ধরে আত্মত্যাগী নেতা ও সাধারণ মানুষের জীবনের অংশ না হয়ে বরং ব্যক্তিগত আক্রমণ, বিরোধ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, লুটপাট আর প্রতিশোধের অস্ত্রে পরিণত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি বিষে উঠেছে। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হয়েছে। সামাজিক বিভাজন বেড়েছে আর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা দুর্বল থেকে দুর্বলতর অবস্থায় নেমে গেছে। তৃতীয় পক্ষ, যারা একসময় আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আজ এই সুযোগে দেশের শাসন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। 1991 এবং 2001 সালের নির্বাচনের পর খালেদা জিয়ার সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের তোলা দুর্নীতি ও সহিংসতার বহু অভিযোগ ঐতিহাসিকভাবে যেমন সত্য, তেমনি এটাও সত্য যে মুক্তিযোদ্ধা বীরুত্তম জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি, যে দল 1991 সালে একটি সর্বস্তরে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্রের একটি বড় মাইল ফলক রচনা করেছিল, তাদেরকে নিষ্ক্রিয় বা নির্মূল করার খেলায় মেতে ওঠে আওয়ামী লীগ। প্রশাসন, পুলিশ, দলীয় ক্যাডার বাহিনী, আইনি ও বিচার প্রক্রিয়া ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা মোকদ্দমা ও গ্রেফতার চালানো হয়। সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হয়। মিডিয়া ও জনমত নিয়ন্ত্রিত করা হয়। আর জঙ্গি, সন্ত্রাসী, খুনি, ভোটচোর সহ নানা ধরনের আতঙ্কজনক তকমার যথেচ্ছ ব্যবহার করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি প্রায় ধ্বংস করে দিয়েছিল। বিশেষ করে বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ নেতৃত্বকে দুর্নীতি ও সহিংসতার অভিযোগে মামলা মোকদ্দমার মাধ্যমে জড়িয়ে ফেলা হয়েছে। এসব মামলার একটি বড় অংশকেই জনমত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখে। রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমেও বিএনপির বিরুদ্ধে নিয়মিত কুৎসা প্রচারণা চালানো হয়েছে। এর ফলে জনমনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং বিএনপি নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ পেয়েছে খুবই সীমিত। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা ও মন্ত্রীরা বিভিন্ন সময়ে বিএনপি ও তাদের নেতৃত্বকে ছোট বা হেয় করার জন্য তুচ্ছ তাচ্ছিল্যের ভাষা ব্যবহার করেছেন। বিএনপি ও এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি সমর্থকদের কাছে শহীদ জিয়া নামে পরিচিত, যাকে বঙ্গবন্ধু নিজ হাতে বীর উত্তম খেতাব দিয়েছিলেন, তাকে এমনকি স্বাধীনতা বিরোধী হিসেবে চিত্রিত করা হয়েছে।
আন্দোলন দমন করতে বিএনপিকে কখনো জঙ্গিবাদের জনক, কখনো জঙ্গি আশ্রয়দাতা দল বলে অভিহিত করা হয়েছে। এমনকি বেগম খালেদা জিয়ার প্রতিও অসম্মানজনক ভাষার ব্যবহার নিয়মিত ঘটেছে, কখনো সংসদের বক্তৃতার সময়ে। এই ধরনের ভাষা হয়তো আওয়ামী লীগের কর্মীদের উজ্জীবিত করেছে, কিন্তু বৃহত্তর রাজনৈতিক সুস্থ সংস্কৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। দেশের প্রধান দুই দলের মধ্যে পারস্পরিক আক্রমণ প্রতি আক্রমণে তিক্ততা বেড়েছে, আর গণতান্ত্রিক আলোচনার জায়গা ক্রমশ সংকুচিত হয়েছে। এই ধারাবাহিক দমন ও কালিমালিপনের ফল ভুগেছে শুধু বিএনপি নয়, গোটা দেশের বহুদলীয় গণতন্ত্র। এই কৌশল হয়তো স্বল্পমেয়াদে আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধা এনে দিয়েছে, কিন্তু দীর্ঘমেয়াদে তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে ভারসাম্যহীন করেছে। বিরোধী শক্তিকে নিস্তেজ করে দেয়ায় আওয়ামী লীগ একতরফা ক্ষমতার চর্চায় অভ্যস্ত হয়ে পড়েছিল। প্রতিযোগিতামূলক রাজনীতির চাপ না থাকায় দলটির ভেতরে জবাবদিহি ও সংস্কারের প্রয়োজনীয়তা ছিল না। এর ফলে অনেক নেতা ও সাংগঠনিক স্তরে আত্মতুষ্টি, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতির বিস্তার ঘটেছে। একটি শক্তিশালী বিরোধী দল অনুপস্থিত থাকায় দেশে দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন হলেও আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের জনগণের এক বিরাট অংশের তীব্র ক্ষোভ জমে উঠেছিল। এর অনিবার্য পরিণতিই ছিল 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলন। সেখানে ক্ষুব্ধ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক শক্তির সম্মিলিত গণ অভ্যুত্থান গড়ে ওঠে, আর তারই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী সরকারের পতন ঘটে। 2024 সালে গণ অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে দেশে বিদেশে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উঠে পড়ে লেগেছেন বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করার জন্য। তাদের ধারণা, জামাতে ইসলামী আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এবং আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হবে। সাম্প্রতিক সময়ে ডাকসু জাকসু নির্বাচনে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের বিজয়কে অনেকেই সেই প্রবণতার লক্ষণ হিসেবে দেখছেন। ফলে অনেকেই মনে করছেন আগামী দিনে জামাত ও ইসলামী দলগুলো শক্তিশালী হবে, আর মধ্যপন্থী বিএনপি এখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বিএনপি শীর্ষ নেতাদের নিয়ে প্রতিনিয়ত কুৎসা রটানো হচ্ছে, কখনো কটূক্তি, কখনো অশ্রাব্য ভাষার ব্যবহার। একথা সত্যি যে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির মতো একটি দলকে, যার প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের এক সেক্টর কমান্ডার ও বীর উত্তম খেতাব প্রাপ্ত জিয়াউর রহমান, যার দেশপ্রেম ও সাধারণ জীবনযাপনের গল্প এখনো মানুষের মুখে মুখে শোনা যায়, যার সুস্পষ্ট রাজনৈতিক দর্শন রয়েছে এবং যে দল জাতীয়তাবাদী ধারার প্রতিনিধিত্ব করে, জনগণের মধ্যে গভীর শিকড় গেড়ে রয়েছে এবং দীর্ঘদিন সরকার পরিচালনারও অভিজ্ঞতা রয়েছে, সেই দলকে কি রাজনীতির বাইরে রাখা সম্ভব? সেই দলকে তুচ্ছ তাচ্ছিল্য করা আদৌ কতটা বাস্তবসম্মত? এ বিষয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার আলোচনায় দর্শক, শ্রোতা ও পাঠকের মন্তব্য ও প্রতিক্রিয়া ঘেঁটে সাধারণ মানুষের মনোভাব বোঝার চেষ্টা করেছি। চলুন দেখা যাক এ ব্যাপারে তারা কি ভাবছেন। অসংখ্য মন্তব্যে দেখা যায় দল হিসেবে বর্তমান বিএনপি কিংবা তারেক রহমান এবং শীর্ষ নেতা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস সহ আরো অনেকের বিরুদ্ধে সাধারণ মানুষের এক বিরাট অংশের অভিযোগ বা সমালোচনা থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ঘিরে হাজার হাজার প্রশংসামূলক মন্তব্য, শ্রদ্ধা ও আবেগের প্রকাশ রয়েছে।
অসংখ্য মন্তব্যে উঠে এসেছে তার মুক্তিযুদ্ধে নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক ভূমিকা, বীরুত্তম খেতাব, কৃষি ও অর্থনীতিতে সংস্কার, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদান এবং সাদামাটা জীবনযাপন আজও সাধারণ মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। একজনের ভাষায়, 1971 সালের 26শে মার্চ জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তখন দিশেহারা জাতিকে নেতৃত্ব দেন শহীদ রাষ্ট্রপতি জিয়া। কেউ মন্তব্য করেছেন, নিজের নামে হোক আর শেখ মুজিবের নামে হোক, ওই সময় ঘোষণা দেওয়া বিশাল সাহসের বিষয় ছিল। কে বলেছেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, কিন্তু জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার মহান নেতা। কিংবা শেখ মুজিবুর রহমান ভালো রাজনীতিবিদ ছিলেন, তবে ভালো শাসক ছিলেন না। জিয়াউর রহমান ছিলেন ভালো নেতা এবং ভালো শাসক। অনেকে জিয়াউর রহমানকে দোষে গুণে একজন মানুষ হিসেবেই দেখেছেন, তবুও শ্রদ্ধার আসনে বসিয়েছেন। যেমন একজন মন্তব্য করেছেন, জিয়াউর রহমান নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক ছিলেন, তবে তিনি অবশ্যই ধোয়া তুলসী পাতা ছিলেন না। নিরপেক্ষভাবে বলতে গেলে এভাবেই বলতে হবে। আরেকজন লিখেছেন, পৃথিবীর এমন কোনো রাজনীতিবিদ আছে যার কোনো কাজ বা সিদ্ধান্ত বিতর্ক সৃষ্টি করেনি? সার্বিকভাবে জিয়াউর রহমানের কাজ বাংলাদেশকে নতুন পথে নিয়ে এসেছিল। কিংবা আলোচনা সমালোচনা থাকবেই, তবে বাংলাদেশ তার হাত ধরে অনেক এগিয়ে গেছে। কেউ লিখেছেন, কোনো শাসকই সমালোচনার ঊর্ধ্বে নয়, তবুও জিয়াউর রহমান সামরিক, রাজনৈতিক ও সংস্কারক হিসেবে সফল হয়েছিলেন। এজন্যই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শাসক। এই ধরনের মন্তব্যগুলো প্রমাণ করে জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ও অবদানকে মানুষ কেবল অন্ধ ভক্তির চোখে নয়, বরং সমালোচনা সচেতন দৃষ্টিভঙ্গিতেও মূল্যায়ন করে। তবু শেষ পর্যন্ত তার দেশপ্রেম, দূরদর্শিতা ও নেতৃত্বের কারণে তিনি জনমনে একজন ঐতিহাসিক রাষ্ট্রনায়ক হিসেবে অমর হয়ে আছেন। একজন মন্তব্য করেছেন, বাঙালি জাতীয়তাবাদ এসেছে আবেগ থেকে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল জিয়ার দূরদর্শী ও বাস্তবিক পদক্ষেপ। পাহাড়ি জনগোষ্ঠীর সাথে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে তার নীতিকে অনেকে মূল্যায়ন করেছেন। একজন চাকমা নাগরিকের ভাষায়, জিয়াউর রহমান সম্প্রীতি ও বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছিলেন। ধরুন, আমি হলাম চাকমা, এখন আপনারা বলেন তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, তো আমার নাগরিকত্বের স্বীকৃতি কোথায়? অন্যজন বলেছেন, ভাই, জিয়া ছিল অন্য লেভেলের, পাহাড় নিয়ে যে নীতি গ্রহণ করেছিল সেজন্য আজও পাহাড়িরা আমাদের সাথে আছে। অনেকে তাকে আখ্যা দিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে। গ্রামীণ উন্নয়নেও তার ভূমিকার কথা স্মরণ করেছেন অনেকে। তেমনি দুটো মন্তব্য হলো, আমার বাবার মুখে শুনেছি জিয়াউর রহমান নিজ গ্রামে গ্রামে গিয়ে খাল কেটেছেন। কিংবা জিয়ার কাটা খাল আমাদের কক্সবাজারেও আছে। অর্থনীতিতেও জিয়ার অবদান নিয়ে মানুষ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, আজকের বাংলাদেশের অর্থনীতির ভিত তিনি স্থাপন করেছিলেন। পোশাক শিল্প আর জনশক্তি রপ্তানিতে তাঁর অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আরেকজন বলেছেন, বাংলাদেশ বর্তমানে যে গার্মেন্টস শিল্প ও প্রবাসী শ্রমিকের রেমিটেন্সে দাঁড়িয়ে আছে, তার ভিত্তি তৈরি করেছিলেন শহীদ জিয়াউর রহমান। সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটি হলো তার মৃত্যুকে ঘিরে। একজন লিখেছেন, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যার মৃত্যুতে গোটা জাতি কেঁদেছিল। আরেকজন মন্তব্য করেছেন, মরহুম জিয়াউর রহমানের মতো এত বড় একজন মহান মানুষ বাংলাদেশে দ্বিতীয় আসবে কিনা জানি না, লাখ লাখ স্যালুট তাকে। কেউ লিখেছেন, জিয়াউর রহমানকে মানুষ এখনো ভালোবাসে। অন্যজন লিখেছেন, আমার নানা কেরানীগঞ্জ থেকে ঢাকা গেছিল জিয়াউর রহমানের জানাজায়। বাংলাদেশে এত বড় জানাজা আর কোনোদিন হয়নি, হবে না। এসব প্রতিক্রিয়া প্রমাণ করে বিএনপিকে ঘিরে যত বিতর্কই থাকুক না,
জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ও অবদান এখনো বাংলাদেশের রাজনীতির এক অনিবার্য বাস্তবতা। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জিয়ার ব্যক্তিত্ব ও অবদানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি ঐতিহাসিক রাজনৈতিক শক্তি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ইমেজও অনেকের মনে বিএনপিকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে। দমন-পীড়ন, কারাবাস এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি বহু মানুষের কাছে আপসহীন সংগ্রামী নেত্রী হিসেবে চিহ্নিত। অনেকে লিখেছেন, খালেদা জিয়া আমাদের অহংকার, আমাদের আবেগ, আমাদের মা। আরেকজনের ভাষায়, ভালোবাসার আরেক নাম খালেদা জিয়া। কিংবা টেকনাফ থেকে তেতুলিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। প্রিয় নেত্রী, আপনার দীর্ঘায়ু কামনা করছি। কেউ লিখেছেন, খালেদা জিয়া স্বামীর কাছ থেকে রাজনীতি শিখে রাজনীতির ধারাবাহিকতা অনেকটাই বজায় রেখেছিলেন। এমনকি বিএনপির একজন সমালোচকও স্বীকার করেছেন, বিএনপিকে পছন্দ করি না, তবে খালেদা জিয়ার আপসীন মনোভাব আমাদের অনুপ্রেরণা। এসব মন্তব্য প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা শুধু সংগঠন বা নীতির ওপর নয়, বরং নেত্রীর ব্যক্তিত্ব ও প্রতীকী শক্তির উপরও প্রতিষ্ঠিত। অনেক মন্তব্যে দেখা যায় বিএনপির প্রতি আবেগ থেকেই বহু সমর্থক ক্ষোভ প্রকাশ করেছেন কিছু নেতার বিরুদ্ধে। কেউ লিখেছেন, বিএনপিকে ডুবানোর জন্য অমুক অমুক নেতাই যথেষ্ট। আমার মনে হয় এদের কথার কারণেই ছাত্রদল কম ভোট পেয়েছে ডাকসুতে। আরেকজন মন্তব্য করেছেন, বিএনপি যদি ধ্বংস হয় তাহলে কিছু নেতার কারণেই ধ্বংস হবে। তবে এই সমালোচনার পাশাপাশি অসংখ্য পোস্টে আগামী নির্বাচনে বিএনপির প্রতি জনসমর্থনের জোয়ারও স্পষ্ট হয়ে উঠেছে। কেউ লিখেছেন, ভোট বিএনপিকে দিব, গরিব মানুষের দল বিএনপি। আরেকজন লিখেছেন, আমি ও আমার পরিবারের ২৬ জনই এবার বিএনপিকে ভোট দেব ইনশাল্লাহ। তারেক রহমানকে ঘিরে যেমন অনেক সমালোচনা আছে, তেমনি তাকে নিয়েও অনেকে আশাবাদী। একজন মন্তব্য করেছেন, তারুণ্যের অহংকার তারেক রহমানই হবেন আগামী বাংলাদেশের রাষ্ট্রনায়ক। আরেকজন বলেছেন, তারেক রহমান জিন্দাবাদ, ইনশাল্লাহ জীবনের প্রথম ভোট পরিবারের সদস্যরা মিলে আপনাকেই দেব। অর্থাৎ নেতৃত্ব নিয়ে দ্বিধা ও বিতর্ক থাকলেও বিএনপি এখনো জনগণের এক বড় অংশের কাছে ভবিষ্যতের আশা হিসেবে টিকে আছে। সবশেষে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক ষড়যন্ত্রমূলক প্রচার প্রত্যাখ্যান করে স্পষ্ট করে বলেছেন, জামাতকে ব্যবহার করে কোনো ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না। একজন মন্তব্য করেছেন, জামাত তো আকাশচুম্বী স্বপ্ন দেখতেছে, বিএনপি কবে বিরোধী দল হবে সেটাই এখন ওদের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেলে ওদের একেবারে কোমর ভেঙে যাবে। আরেকজন লিখেছেন, ভোট হলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হবে, জামাতের নেতাদের জামানত বাজেয়াপ্ত হবে। অর্থাৎ জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের আস্থার ঘাটতি সুস্পষ্ট। অনেকেই মনে করেন বিএনপির অতীতের দুর্বলতা এসেছে মূলত জামাতের সাথে অযাচিত জোটের কারণে। যেমন একজন লিখেছেন, জামাতের যতটুকু উত্থান এবং বিএনপির যতটুকু পতন তার কারণ হচ্ছে জামাতের সাথে বিএনপির জোট। আরেকজন মন্তব্য করেছেন, বিএনপির উচিত হবে না জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করা, একা একা নির্বাচন করে বিএনপি বিরোধী দল হলেও ভালো। গণতন্ত্রের স্বার্থে বিএনপি যেন জামাতকে ছাড় না দেয়। অনেকে জামাতকে সুবিধাবাদী রাজনীতি করা এক পেন্ডুলাম দল বলে অভিহিত করেছেন। একজন মন্তব্য করেছেন, জামাতের কোনো নির্দিষ্ট অবস্থান নাই, পেন্ডুলামের মতো সুইং করে। আবার আরেকজনের ভাষায়, জামাতের সুবিধাবাদী রাজনীতি ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে, ১৯৮৬ সনে এরশাদের পক্ষে, ১৯৯৬ সালে আওয়ামী লীগের পক্ষে, ২০০১ সালে বিএনপির পক্ষে। আজ তারা কোথায় আছে তা আপনারাই দেখছেন।
স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা আজও জনগণের এক বিরাট অংশের কাছে ক্ষমার অযোগ্য। একজন লিখেছেন, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় জামাত পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল এবং স্বাধীনতার বিরোধিতা করেছিল। এই ভূমিকা জনগণ জানে। আরেকজন মন্তব্য করেছেন, রাজাকারদের কোনো ছাড় নয়, বিএনপি জিন্দাবাদ, বয়কট জামাত। এসব মন্তব্যে পরিষ্কার, বিএনপির সমর্থকরা যেমন নিজেদের দলকে জামাতের ছায়া থেকে মুক্ত রাখতে চান, তেমনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বিএনপির ভবিষ্যৎ ক্ষমতায় ফেরার পথ স্বাধীন ও একক শক্তির মাধ্যমেই সুগম হবে। সব মিলিয়ে বলা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের প্রতিষ্ঠিত বিএনপি কোনো ভুঁইফোর রাজনৈতিক দল নয়, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেই হারিয়ে যাবে। এটি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যার শিকড়ে রয়েছে জাতীয়তাবাদী দর্শন, মধ্যপন্থী রাজনীতি আর জনগণের এক বিরাট অংশের আস্থা ও ভরসা। আওয়ামী লীগের মতোই রাজনীতি থেকে বিএনপিকে বাদ দেয়া একেবারেই অসম্ভব। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী বিএনপি অপরিহার্য। এ বিষয়ে আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন, জনমতের বিশ্লেষণ। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ সবাইকে।